এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপা ডাকে। যা, আসছি আমি। ব্যাস, এতটুকুই প্রিহা দৌড়ে পালালো। হেমন্ত এলো তারও 10 মিনিট পর। এদিকে এলাহি কাণ্ড ঘটেছে। ইনি মিনিট ছোট হাতে মেহেদি দেওয়া, প্রিহারও হাত ভর্তি মেহেদি। কথা হচ্ছে কারো হাতেই আলপনা নেই, পোষ পারে না সেসব। মাঝে গুলবৃত্ত আর 5 আঙ্গুলের 3 করা করে ঢেকেছে মেহেদিতে। হেমন্তকে দেখেই পোষ ঝাঁঝালো কণ্ঠে বলল, এতক্ষণ লাগে আসতে হেমু ভাই? আমার কি কাজ বাজ নেই? তাড়াতাড়ি এসো। হেমন্তের কপালে ভাঁজ পড়ল। বিরক্ত হয়ে বলল, এসব দিতে হবে কেন? এই টপ না দিলে বিয়ে হয় না ইমুবাই। একসাথে 2 জমজ বলা মাত্রই হেমন্ত বলল, কে বলেছে তোদের এই কথা? আপা বলেছে। তাহলে তোরা দিয়েছিস কেন? তোদের তো বিয়ে হবে না। 2 বোন মুখটা রাঙা করলো। মিটমিটে তারার মতো উজ্জ্বল দেখালো তাদের মুখজোড়া। আস্তে করে তারা হেমন্তের গালে পেছন থেকে চুমু খেলো। কাঁধে মাথা এলিয়ে দিতে দেরি, কিন্তু খপ করে দুটোকে বুকে নিতে হেমন্তের দেরি হলো না। ইনিমিনি ভাইয়ের বুকে চুপ করে আছে। হেমন্ত রাগী স্বরে জিজ্ঞেস করে, ওদের কে কি বলেছে? সবাই চুপ, কিন্তু পোষ বাঁকা হিসেব বলে দিল, সেজো চাচি ওদের সামনে আমাকে বলছিল তোমার বিয়ের পরপরই আমার পাত্তা কাটিং কাটিং ফ্রম ইয়োর পরিবার। তাই যমজ জোড়া কাদিং কাদিং, সিঙ্গেল পিহাও কাদিং কাদিং। এবার পোষ একটু শব্দ করে হেসে উঠল, কিন্তু বাকি কেউ হাসলো না। হেমন্তের ভেতরে রাগ চেপে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। তবু এনিমিনের কপালে চুমু খেলো, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোরা শুধু একবার বলবি, তোদের হেমু ভাই এখনই বিয়েতে না করে দিবে। চৈত্র আর জ্যৈষ্ঠ চুপ। পোষ এবারেও ছাড় দিল না, খিটমিটে মেজাজে বলল, কারো না বিয়ে। হেমন্ত ইনিমিনিকে কোল থেকে নামিয়ে উঠবে এমন সময় পোষ ওর হাত ধরে টান দিয়ে বসালো। বেজায় চটে গিয়ে বলল, এবার হয় তুমি মেহেদি দিবে, না হয় আমি নিজে গিয়ে বিয়ে ভেঙে দিব তোমার। হেমন্তের বাম হাতে পোষ মেহেদি দিল। গোল বৃত্তের পাশে বাংলায় কি সুন্দর পেঁচিয়ে লিখলো শ্রেয়া। হেমন্তে তাকিয়ে রয় সেখানটায়। পোষ মেহেদি দিতে দিতে বলল, রাতে তোমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিব হেমু ভাই, রেডি থেকো। হেমন্ত আটকে ওঠে কিছুটা, বলে ওঠে ঝট করে, কোনো ট্রিটমেন্ট না, তোদের চিনি না আমি। বলদের হাড্ডি, আর তুই হলি লিডার। আল আমলা। তোরা হলি তোদের আপার চেলা পেলা। তোমাকে রাতে ফেসিয়াল করাবো আমরা হিমু ভাই, কাল বিয়ে না? বিয়ের দিন আবার ছেলেদের চোট্টাদের মতো দেখা যায়, তাই আগে ভাগে তোমাকে ছাই ভীম যা পারি তা দিয়ে ডলে দেব হেমু ভাই। চিন্তা করো না, আপা আমাদের থেকে চাঁদা তুলে তোমার ফেসিয়ালের জিনিস কিনেছে। কিরে, আজকাল চাঁদও তুলিস তুই? চারপাশে রাজনীতি রাজনীতি ঘ্রাণ পাই, তাই চাঁদাবাজি দিয়েই হাতে খড়ি দিলাম নিজেকে। তালুকদার বাড়ির টিন শেড, শুধুমাত্র সম্রাটের বাড়িটা এক মাথা থেকে আরেক মাথা পুরোটা টিন শেড, অথচ আভিজাত্য কমার বদলে দ্বিগুণ বেড়েছে এখানে। সম্রাটের চাচারা বানিয়েছিল এটা। পাশে খালি একটা 4 তলা বিল্ডিং তোলা, যা এখনো খালি পড়ে আছে, কেউ থাকে না সেখানে। ইটের তৈরি বিল্ডিংটা বাইরে থেকে দেখতে বেশ আকর্ষণীয়। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও এই টিন শেডেই বাস সম্রাটের মা আর বোনের। তৌসিফ বাইরে থেকে সোজা এই দিকটাই এলো। বিশাল বড় গেট দেওয়া, দারোয়ানকে দেখে খুলে সালাম দিলেন। বৃদ্ধ একজন মানুষ, এই বাড়ির কয়েক প্রজন্ম তার চোখে দেখা। নাম হিরো। তৌসিফকে দেখে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আলহামদুলিল্লাহ চাচা, চাচির খবর কি? হিরোর মুখটা কালো হয়ে এলো। তৌসিফ তা দেখে হেসে ভেতরে ঢুকলো। হিরো বউ পাগল পুরুষ, তার কথা তাকে তার সম্পর্কে জিজ্ঞেস করো, কিন্তু তার বউ নিয়ে জিজ্ঞেস করবে না। অথচ ছোট থেকেই তৌসিফ এই কাজটাই করে আসছে। দেখা হলেই চাচির খবর দেবে। হিরো ভীষণ রাগে তাতে। তৌসিফ এক অঘোষিত শান্তি পায় যেন তাতে। ভেতরের কেচে কেটে শিকল বাঁধা, তার ভেতরে হাত ঢুকিয়ে দরজায় মোটা করা নাড়ে তৌসিফ। রাত মোটামুটি, আকাশ পরিষ্কার। দূর থেকে লাইটিং আর গানের বিট কানে বিচ্ছে আব্বা আব্বা। তৌসিফ একবার তাকালো। আজ হেমন্তের গায়ে হলুদ। ছেলেটা দাওয়াত দিয়ে গিয়েছে।
তৌসিফ যাবে ভাবলেও সময় হচ্ছে না, গুরুত্বপূর্ণ কাজ বাকি এখনো। দরজা সামান্য ফাঁকা করে একজন বুয়া উকি দিল ভেতর থেকে। তৌসিফকে দেখা মাত্রই মোটা চাবির গোছাটা গিয়ে তালা খুলে সালাম দিল। তৌসিফ উত্তর দিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, তাহমিনা আপাকে বলো আমি এসেছি। বুয়া তাড়াতাড়ি ভেতরে ছুটলেন। তৌসিফ সোফায় পায়ের উপর পা তুলে বসেছে। অনেকদিন পর আসা হলো এখানে। একবার ভাবলো চাচিকে দেখে আসুক একটু, পরক্ষণেই বাদ দিল। গুরুত্বপূর্ণ কিছু কথা আগে তাহমিনা আপাকে বলতে হবে। তাহমিনা এসেছে তার চিরায়ত রূপে, ঢোলা ঢালা কামিজ, যার উপরে বড় করে ঘুমটা, পায়ে স্পঞ্জ। এসে বসলো তৌসিফের মুখোমুখি, জিজ্ঞেস করলো, হঠাৎ? বাধ্য করলেন আসতে। তাহমিনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এদিকে ধারালো দৃষ্টি তৌসিফের। সামনাসামনি বসা দুজনের দেহে এক রক্ত, অথচ পার্থক্য তাদের শরীরের তেজের। তাহমিনা চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, রাতে খেয়েছিস? না। হাত ধুয়ে আয়, খাবি আগে। খাবো না আপা। থাপ্পড় খা তাহলে। দিব? কি রেঁধেছ আজ? বোয়াল মাছ, করলা ভাজি আর ডাল। তৌসিফ মুখ কুচকালো। বোয়াল মাছের কাঁটা ছোটবেলায় গলায় বেঁধেছিল তার, সে কি কষ্ট আজও ভোলা যায় না। বিতৃষ্ণা নিয়ে তৌসিফ বলল, এসব ভালো লাগে না আপা। ডিম ভেজে দিব? দিতে পারো। তাহমিনা উঠে গেল। ফ্রিজ থেকে ভাত বের করে চুলায় কড়াইয়ে তেল দিয়ে ভেজে দিল, সাথে ডিম পোচ টেবিলে দিয়ে বলল, এখানে আয়। ডাল নেই? তাহমিনা ততক্ষণে রান্নাঘর থেকে ডাল এনেছে। তৌসিফ মুখ কুচকালো, বলল, এত পাতলা ডাল? দাম জানিস? টাকার অভাব তোমার আপা। বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। তৌসিফ একটু ভাত নিয়েছে, খেতে খেতে শুধু বলল, রাজার ভাণ্ডার ফুরালেও সম্রাটের ভাণ্ডার ফুরায় না। তাহমিনা কথা বাড়ালো না। তৌসিফ হাত ধুয়ে ইচ্ছে করে তাহমিনার সাদা ওড়নায় হাত মুছল। তাহমিনা কিছু বলে না। ওরা তিন ভাই মা বলতে পাগল। মা নেই কত বছর, সামান্য ওড়নায় হাত মুছে যদি চাচাতো বোন থেকে মায়ের সামান্য স্বাদ পায় তাহলে পাক, ক্ষতি তো নেই। তৌসিফ আরাম করে সোফায় বসলো, সরাসরি বলল, ভাত খেতে কিন্তু আসিনি আপা। জানি। শাহরিয়ার ভাইকে নাকি বিয়ে দিবে? হ্যাঁ, সংসারী হোক। তুই বললে তোর জন্যও মেয়ে দেখি। আমি বললে? শাহরিয়ার ভাই বলেছে নাকি? এত বছরের প্রেম ছেড়ে হঠাৎ বিয়ে হজম হচ্ছে না আপা। লেবুর পানি দিব? না। এত চিন্তার কিছু নেই। সম্রাট ভাই নিজে। মেয়ে চেনো তুমি? হ্যাঁ, তামিমাকে। পিছিয়ে যাও আপা, আমি থাকতে বিয়েটা হচ্ছে না। তুই না থাকলে হবে? তৌসিফ তাহমিনার চোখে চোখ রেখে রহস্যময় হাসি হাসলো, ছোট্ট করে বলল, তোমার পুরাতন অভ্যাস আপা, তবে বুঝে শুনে করিও। আর এক পলক দাঁড়ালো না তৌসিফ, বেড়ে এলো সেখান থেকে। হাঁটতে হাঁটতে মূল গেটে সে হিরোকে দেখে তার হাতে 1002 টাকা দিয়ে বেড়ে এলো। ঘড়িতে দেখলো সময় তখন রাত 10টা। পিঠা শাড়ি পরেছে, এমনকি ইনি মিনিকেও শাড়ি পোষ পরিয়েছে। ছোট্ট ছোট্ট দুটোকে বেশ মানিয়েছে। পোষ ওদের তাড়া দিল ওর রুম থেকে বের হতে। আনারসে আঙুল গাঁথতে গিয়ে হাতে যে টুথপিকের কত খোঁচা খেয়েছে তার ইয়াত্তা নেই। টনটন করছে ব্যথায়। জ্যৈষ্ঠ দৌড়ে এসে বলল, আপা, হেমু ভাই ডাকে। বল এখনো রেডি হয়নি। আমি কি কাজের বুয়া যে এভাবে আসবো? সময় লাগবে। হেমু ভাই রেগে যাবে, হলুদ শুরু করবে, তুমি না আসলে তো হচ্ছে না। তুই বল শুরু করতে, আমি আসছি। জ্যৈষ্ঠকে পাঠিয়ে ঠেলে দরজা লাগিয়ে দিল পোষ। দরজা লাগিয়ে ক্ষুদ্র শ্বাস ফেলল, অতপর একা একাই হাসতে লাগলো, গুনগুন করে গান গাইল। তুমি দেখিয়াও দেখলা না, ও তুমি শুনিয়াও শুনলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। ও তুমি দেখিয়াও দেখলা না, শুনিয়াও শুনলা না, হেই জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। গানের তালে তালে নিজের ঘরের বিছানা আর মেঝে ঝাড়ল পোষ। দরজায় আবারও ঠক ঠক।
পৌষ খুলে না, গলার স্বরে চিনল বড় চাচি। গানের মাঝে বাগড়া ওর পছন্দ না। দরজা খুলে বড় চাচাকে দেখে পৌষ বলল, আমার ঘরে আর কিছু নেই, সব বাইরে। রেডি হয়ে আয় নিচে, হেমন্ত তোকে ছাড়া শুরু করেছে না। পৌষ ফিচেল হাসলো। ও ভালো করে জানতো এটা হবে, কিন্তু পৌষ যাবে না। চাচি ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়া দিল। তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আয়। এত সোজা? ঘাড়তেরামি করিস না পৌষ, মেহমান বসা। তাতে আমার কি? হেমন্ত তোর ভাই না? তাতে কি? চাচি বুঝলেন পৌষ আসবে না। এদিকে হেমন্ত যথেষ্ট চতুর। বড় চাচি নরম হয়ে বললেন, দেখ পৌষ, রেডি হ, মেহমান বসা। মন চাইলো না করলে, মন চাইলো হ্যাঁ। পৌষ এত সস্তা? বড় চাচি মহা ঝামেলায় পড়লেন। তিনি জানেন পৌষ কেমন। নিজের কপাল নিজেই চাপড়াতে মন চাইল তার। পৌষ দরজা লাগাতে চাইলেও তিনি দিলেন না, মিনতি করলেন আশার। পৌষ অটল ঠেলে বড় চাচির মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে সোজা বিছানায় গা এলে দিল। তোষকের নিচ থেকে পোস্টার বের করে রং ঢং করলো সম্রাটের সাথে। ততক্ষণে নিচ থেকে স্পিকারের শব্দ কমেছে, সাথে কমেছে চাচির ডাকাডাকি। পৌষ অবাকই হলো। জানালা দিয়ে বাইরে তাকাতে দেখলো বিশাল গাড়ি ঢুকেছে। সেই গাড়ি দিয়ে বেরিয়ে আসছে তৌসিফ তালুকদার। নিচে যথেষ্ট হইচই হচ্ছে। পৌষ গোল্লা চোখে তাকিয়ে বিড়বিড় করতে করতে খাটে এসে বসলো। তৌসিফ তালুকদার এখানে কি করছে? তার কি আসার কথা ছিল? তার থেকে বড় প্রশ্ন, তালুকদার বাড়ি থেকে যে বিয়ের প্রস্তাব এলো তার কি হলো? সে প্রস্তাব কি মুরগি ঠুকরে খেলো নাকি মাছ গিলে ফেললো? হঠাৎ এলো, আবার হঠাৎই উধাও হলো। আচমকা কান খাড়া হলো পৌষের। ধূপধাপ পা ফেলে কেউ আসছে। তাড়াতাড়ি বিছানায় উল্টে হয়ে শুয়ে পড়ল পৌষ। হে পায়ের শব্দ হেমন্তের। এখন আসলে আগে পৌষের কান গরম করবে। দরজায় ঠাকঠুক করেও যখন হেমন্ত দেখলো দরজা খোলা হচ্ছে না, তখনই বাইরে থেকে ধমক দিল, দরজা খোলা। এত সোজা পৌষ খুলবে না। সেধে সেধে চর থাপ্পড় কে খায়? পৌষ ভাবলো হেমন্ত হয়তো চলে যাবে এখন, কিন্তু না, ও যাচ্ছে না। জ্বালালি নোয়া ভুলে গেল পৌষ। না পেরে উঠে দরজা খুলে তরতর করে গিয়ে বিছানায় শুয়ে পড়ল পৌষ। সাথে সাথেই হেমন্তের গর্জনরত কণ্ঠ কানে ধাক্কা খেলো যেন। পুরো ঘরটায় শব্দগুলো ঘুরপাক খেলো। জানোয়ার পানা অন্য জায়গায় দেখাবি, সোজা হয়ে বস। এক লাফে উঠে বসে পৌষ। হেমন্ত তেড়ে আসে। পৌষ তাকে রয় ভাইয়ের পানে। ক্রিম রঙের একটা পাঞ্জাবি হেমন্তের পরনে, যেটা পৌষই পছন্দ করেছিল। বড় চাচির নিষেধ মেনে পৌষ আর আগায়নি ওখানে। হেমন্তের শপিংও দেখা হয়নি। পৌষকে চুপ দেখে হেমন্তের রাগ তরতরে বাড়ে বই কমে না। আর রাগ যথেষ্ট নিয়ন্ত্রণ করে বলে, শাড়ি কোথায় তোর? শাড়ি পরবো না হেমু ভাই। হেমন্ত খেকে উঠল আর রাগে গজগজ করতে করতে বলল, এই তুই কি পেয়েছিস আমাকে? কি পেয়েছিসটা? তোদের জন্য 4টা শাড়ি আনিনি আমি? এনেছি তো, তোদের পছন্দ করাটাই এনেছি। তোদের পছন্দ মতোই নিজেরটাও করেছি। তুই যেমন যেমন ইচ্ছে তেমন তেমন আয়োজন করেছি। তাহলে তুই অন্যজনের কথা কানে তুলে কেন এসব নষ্ট করবি? তুই আমাকে এত কেন জ্বালাস? আমি কি ক্লান্ত হই না? তোর কি মায়া হয় না? মায়ার মতো খারাপ জিনিস এই পৃথিবীতে দুটো নেই, বুঝলে? এই মায়া মানুষটাকে খাটের পানিতে ডুবিয়ে মারে, মন চাইলে টেনে তুলে তারপর আবার মেরে দেয়। ছোট্ট জীবনের গভীর এক সত্য পৌষ বলে দিল অনায়াসে, অথচ মুখে সেই ভাবখানা নেই। এমনটির মাঝে মধ্যে মনে হয় পৌষের মধ্য থেকে দুঃখের যে অনুভূতি সেটা ডিলেট হয়ে গিয়েছে। দুঃখ বাদে বাকি অনুভূতিগুলোও আছে। সবচাইতে বেশি যেটা কাজ করে সেটা ওর জেদ আর উদাসীনতা। অভিমান জিনিসটার ছিটে ফুটাও বাকি রয়নি ওর মাঝে। আবেগ কাজ করে না। যতটুকু যা আছে তাও নিজেকে টিকে রাখতে তুলে রেখেছে। এক শক্ত খুলুসে আবৃত হওয়া যুবতী ওর বোনটা, যাকে বাইরে থেকে দেখে বোঝা যায় না। হেমন্ত ক্ষুদ্র শ্বাস ফেলে পৌষের আলমারি খুলে একদম সামনে থেকে কমলা আর গোলাপি রঙের মিশ্রণের শাড়িটা বের করে। পৌষের মাথায় শাড়ি দিয়ে আঘাত করে আদেশের স্বরে বলে, পেঁচিয়া। পৌষ কথা বলে না। হেমন্ত এক পলক বাইরে তাকায়। ত্রাণ দিলে যেমন উৎসুক হয়ে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে, ঠিক অমনভাবেই দাঁড়িয়ে আছে 5টা প্রাণী। মানুষরূপী প্রাণীগুলোকে হেমন্ত ডেকে বলল, ওর গাজরা কই?
পিহা হাতের রজনীর মাঝে গোলাপ দেওয়া গাছটা এগিয়ে দিল। হেমন্ত তা টেবিলে রেখে নিজের পকেট থেকে চিকন এক বেলি ফুলের মালা বের করলো। পকেটে থাকা একটু নষ্ট হয়েছে। এগিয়ে এসে পোষের হাতে দিয়ে বলল, বেনি খোপা যাই করিস না কেন, এটা বেচাবি। পোষ মাথা নাড়ে। ওকে বাথরুমে পাঠিয়ে বাইরে থেকে হেমন্ত বলে, ওদের নিয়ে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে নিচে নামবি পোষ, না হয় আমার হাত আর তোর গাল। আমার গাল দুটো তোমার দাদা তোমার নামে লিখেছিল নাকি হেমু ভাই? লিখে দিলে সারাদিনে যথেষ্ট চর খেতি তুই, তাড়াতাড়ি বের হবি। গেলাম। হেমন্ত সবগুলোকে নিয়ে বাইরে এলো। তৌসিফকে বসিয়ে গিয়েছে ওদের ড্রয়িং রুমে। এত বড় মানুষ তো বাইরে বসানো যায় না, এসেছে তাই বেশি। হেমন্ত নামতেই তৌসিফ বলল, এখন উঠছি তাহলে। এতক্ষণ হেমন্তের চাচা বাবার সাথে কথা বলছিল তৌসিফ। হেমন্ত নাকচ করলো। তৌসিফের নজর গেল হেমন্তের হাঁটুর দিকে। কমলা রঙের শাড়িতে গোলাপি পাড় দেওয়া, টুকটুকে দুটো পরি দাঁড়িয়ে, একই মুখের আদল। পাশাপাশি হেমন্তের কাজ ছুঁই ছুঁই, এক মুখেরই দুটো তরুণ বালক। একটু জোর দিলে পার্থক্য বোঝা যায়, মাঝে ব্যাসাইজ একটা, আর জোড়া নেই। তৌসিফের কাছে মজা লাগলো। হেমন্তের দিকে তাকিয়ে বলল, যমজ দুটোই নাকি আরও আছে? হেমন্ত সহ বাকিরাও হেসে ফেললো। হেমন্ত জানালো, আর নেই। তৌসিফ হাত বাড়ালো ইনিমিনিকে ধরতে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওরা লুকিয়ে গেল। তৌসিফ ডাক দিল আদুরে গলায়, পরিগুলো লুকোচুরি খেলছে কেন? আপা বলেতে কালো কাতে না দিতে। তৌসিফ চোখে হাসলো। নিজে উঠে ওদের কাছে এলো, মাথায় হাত দিয়ে আদর করে দিতেই হেমন্ত বলল, ভাই একটু পর যাবেন, খাবার তৈরি, এখানে আনা হচ্ছে। আমি ফ্রেশ হব হেমন্ত, তোমার সাথে দেখা করতে এলাম। আপনি এসেছেন তাতেই আমি খুশি ভাই, একটু মেহমানদারি করার সুযোগ দিন। তৌসিফ না করলো না। চৈত্রকে ইশারা দিয়ে হেমন্ত তৌসিফকে বলল, ভাই আপনি উপরে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। তৌসিফ চিত্রর কাঁধে হাত দিল। এত বড় মানুষ অথচ অহংকারের বালাই নেই। হেমন্ত খাবার দেখতে গেল। চৈত্র ইশারা যতটুকু বুঝেছে তাকে তৌসিফকে বাথরুম দেখানো তার কাজ। যেতে যেতে তৌসিফ নানান কথা জিজ্ঞেস করলো। এত স্বল্পভাষী মানুষটা যথেষ্ট মেপে মেপে কথা বলছে। চৈত্র অবাক হয়। তখনই পিহা ডাক দিল ওকে পেছন থেকে। চৈত্র তৌসিফকে আঙ্গুল দিয়ে রুম দেখিয়ে বলল, আপনার জন্য টাওয়াল নিয়ে আসছি। তৌসিফ পা বাড়ালো। পিহা টাওয়েল দিতেই তার পেছন থেকে জ্যৈষ্ঠ চাপা ধমক দিল, কিরে তোরা এই পুরাতন টাওয়াল নিচ্ছিস কেন? গাধার দল, হেমু ভাই ঝাড়ু পেটা করবে। সবগুলো ছুটলো নতুন তোয়ালে খুঁজতে। বিয়ে বাড়িতে নতুন তোয়ালে খোঁজা মহা মুশকিল হলো। তৌসিফ অন্ধকার ঘরটায় ঢুকে রজনীগন্ধার ঘ্রাণ পেল। বুক ভরে শ্বাস টানলো। সুইচ খোঁজার প্রয়োজন বোধ করলো না, কিন্তু হঠাৎই কানে লাগলো মিটঘুটে এক কণ্ঠের জঘন্য গান। আউলা প্রেমের বাউলা বাতাস লাগাইও না গায়ে ও বন্ধু, লাগাইও না গায়ে। খট করে এক শব্দ হতেই তৌসিফ পেছনে তাকাবে তার আগে পোষ দেখলো অন্ধকার ঘরে এক হৃষ্টপুষ্ট মানব ছায়া। হেমন্তরা ওকে বলে গিয়েছে, তাহলে এটাকে? বিয়ে বাড়িতে চোর ছ্যাচর আর অদমাস বদমাস থাকাটা অতটা সাধারণ যতটা সাধারণ আমাদের দেশে ভাইরাল হওয়া। শাড়ির আঁচল কোমরে গুজে বাথরুমের মগটা আলগোছে নিয়ে পৌষ হামলে পড়ল তৌসিফের উপর। তৌসিফ ততক্ষণই পেছন থেকে ওর হাত মুচড়ে এক ঝটকার সামনে নিয়ে অন্ধকারে গলা চেপে ধরেছে। বাথরুম থেকে আসা আলোয় তৌসিফ দেখল এই অতর্কিত হামলা করেছে এক মেয়ে। তাড়াতাড়ি ছেড়ে দিতে না দিতেই ভেজা প্লাস্টিকের মগ দিয়ে ওর বাহুতে আঘাত করলো পৌষ। জোরে বলতে লাগলো, চোর চোর। আপা! একসাথে 5টা শার্ট চেঁচে ওঠে। তৌসিফ হতভম্ব হয়ে দাঁড়িয়ে। আজ পর্যন্ত তাকে কেউ এভাবে মেরেছে বলে তো মনে পড়ে না। চৈত্র তোয়ালে হাতে কাঁদো কাঁদো মুখে বলল, আপা, উনি তো আমাদের মেহমান। ঘরের বাতি জ্বলেছে ততক্ষণে। সাদা আলোয় পোষ দেখলেও তার সম্মুখে হতভম্ব মুখে দাঁড়িয়ে এক তালুকদার, তৌসিফ তালুকদার, যাকে মাত্র চোর ডেকে বাথরুমের মগ দিয়ে জোরে এক আঘাত করেছে পোষ। পোষ হঠাৎই 2 পাটি দাঁত বের করে হাসি দিল। খুব হালকা করে বিষয়টা না ঘেটে বলল, কোনো ব্যাপার না, অন্ধকারে এমন ভুল হয়। তবুও মেহমান মানুষ, আপনি গলায় না হয় একটু চাপ দিয়েছেন, ওই কিক নিয়মের অঙ্কের মতো কাটাকাটি। ঠিক আছে, আসুন, এই যে বাথরুম। আসসালামু আলাইকুম।
এক সালাম দিয়ে টেবিলের উপর থেকে গাছটা নিয়ে ছোটন্ত পায়ে বেড়ে গেল পোষ। এদিকে ফেসে রইল 5 ভাই বোন। তৌসিফ গলা খাকারি দিল। বাথরুমে ঢুকলো তোয়ালে নিয়ে। তার বাম বাহুটা তখনও ভেজা। ঝড়ের ব্যাগে এক মেয়ে তাকে মাইর দিয়ে গেল। হা, বৈচিত্র্যময় জীবনের এক নতুন অভিজ্ঞতা। হেমন্তের কানে অবশ্য খবর গেল না। তৌসিফকে খাইয়ে গাড়িতে তুলে বিদায় দিয়ে স্টেজে বসে হেমন্ত। তাকে ঘিরে তার ভাই বোন। বড় চাচির আটকানো দমটা ছাড়লেন তিনি। পোষ না নামলে আজ নাক কাটা যেত। হেমন্তটা যে কি দেখলো ওর মাঝে, চাইলেও এদের ভাই বোনের সম্পর্কে কখনো ঢুকতে পারেননি তিনি। উশৃঙ্খল পোষকে হেমন্ত একসাথে মা, বাবা আর বড় ভাই হিসেবে পালন করেছে। কোথায় গিয়ে কিছু একটা জটিল হয়ে যায়। ফলাফল স্বরূপ পোষকে দেখতে মন চায় না তার। সেজো চাচি মুখ বাঁকিয়ে বললেন, এত ঢং করার কি ছিল? হেমন্তকে বোঝান বড়ভাবি, নতুন বউ আসছে, আজ পাতে কাল, এসব দেখলে সংসারে অশান্তি হবে। বড় চাচি গভীর ভাবনায় পড়লেন। যদি শ্রেয়া ওদের ভাই বোনদের সম্পর্কটাকে সহজভাবে না দেখে, পোষ ছোট না, বিয়ের বয়স হয়েছে। হেমন্তের মনে পোষের জন্য এত নমনীয়তা যদি শ্রেয়া খারাপভাবে দেখে, বিষে ভরা বান সেজো চাচি দিতেই ছোট চাচি সামান্য প্রতিবাদ করলো। কিন্তু বড় চাচির কানে বোধ হয় ততটা ঢুকলো না। সবার যখন হলুদ ছোঁয়ানো শেষ, তখনই শয়তানগুলো এক দৃষ্টিতে তাকিয়ে রইল হেমন্তের দিকে। হেমন্ত শাসালো, খবরদার ঝামেলা পাকাবি না। কে শুনলো আজ হেমন্তের কথা? কেউ না। চৈত্র আর জ্যৈষ্ঠ ভাইকে ঝাপটে ধরতেই 4 বোন হলুদ দিয়ে বড় ভাইকে মেখে ভূত বানিয়ে ছাড়লো। পরপরই 2 কলস গোলাপের পানি ঢালা হলো মাথায়। হেমন্তের বন্ধুরা যখন এগিয়ে এলো, তখন আলগোছে হেমন্তের 4 বোনকে সরিয়ে দিল। ছোট চাচি ওদের এত আনন্দ দেখে আড়ালে ছলছল চোখে তাকালেন। যেখানে বড় ভাই হেমন্ত, সেখানে মানুষ কিভাবে এতটা নিচু মানসিকতা রাখতে পারে? নিজের 2 যাকে তিনি কখনোই বুঝতে পারেন না। পোষটাকে বা কেন তারা এতটা অপছন্দ করে? মেয়েটা দিনকে দিন কাঠ খুঁটটা হয়ে যাচ্ছে। আবেগ অনুভূতি শুধুমাত্র ভাই বোনদের জন্য, এছাড়া যেন এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। রাতের আকাশে আজ ছড়ানো ছিটানো তারা, মাঝে সুন্দর একখানা চাঁদ। চাঁদ তারার গল্প পোষ জানে না, কেউ কখনো শোনায়নি। ছাদের মেঝেতে পাটি বিছিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে ও। বুকের দুপাশে ইনিমিনি, মাথাটায় পিহা বিলি কাটছে। খানিক সময় পরেই এক বোল বিরিয়ানি নিয়ে হাজির হলো হেমন্ত। সাথে জ্যৈষ্ঠ বুরহানির এক বোতল নিয়ে এসেছে। চৈত্র ছাদের টাঙ্কি খুলে জগ দিয়ে পানি তুলল। গাবা গাবিতে ওদের কারোরই খাওয়া হয়নি। তার মধ্যে পৌষের আধ রাতে খাওয়ার অভ্যাস। গোল হয়ে বসে সবগুলো হাত দিল বলে এদের মাঝে ছোট হাত দুটোর মালিককে একবার এক একজন মুখে তুলে দিচ্ছে। হেমন্তের হাতে যতবার গোস্তের টুকরো আসছে, ও ঠেলে দিচ্ছে এদিক ওদিক। মাঝে আস্ত এক পেস্তা পেতে জ্যৈষ্ঠ পৌষের মুখে দিল। সবগুলো আজ যথেষ্ট ভদ্র। হেমন্তের সন্দেহ হলো। খেতে খেতে জিজ্ঞেস করলো, তোরা কি কোনো কাজ করছিস? কি বলতে চাও? আমরা আক্কাইম্মা? মিথ্যা তো না, এত শান্ত যে। গোপাল যতই ভালো করুক না কেন, দিন শেষে মন্ত্রীই প্রিয়, বুঝলে হেমু ভাই? ও মা, তোরা সবগুলো হলি মন্ত্রী, গোপালটাকে এখানে এর মানে আমাদের বুদ্ধি নেই হেমু ভাই? আছে নাকি? বুদ্ধি না থাকলে এলাকার এত বড় নেতাকে মাইক দিয়ে আমরা ভালো থাকতে পারি? একসাথে দুজনের নাকে মুখে উঠল। হেমন্ত কাশি থামে কোনো মতে জিজ্ঞেস করলো, আবার কাকে মারলি তোরা? পশু কাশি থামালো। একসাথে সবগুলো সমস্বরে যেন স্লোগান দিয়ে উঠল, তোমার ভাই আমার ভাই, তসিফ ভাই তসিফ ভাই। সারি সারি রাজহাঁস দল বেঁধে পুকুর ঘাটে নামছে। এগুলোর মালিক তুহিন। শখের বসে রাজহাঁস পালে সে। এখানে প্রায় 50টার অথবা তার অধিক হাঁস আছে। এগুলো দেখে রাখে আবার 2 জন লোক। ভোর হতেই এদের ঘর থেকে ছেড়ে দেওয়া হয়। তখন এক গুচ্ছ সাদা মেঘের ন্যায় তারা দৌড়ে যায় ঘাট পারে। রাজহাঁসগুলো পানিতে নামে না ততটা, ঘাটের চারপাশে বসে থাকে। তুহিন প্রায়শই ভোরে দেখতে বের হয়। মাঝে মাঝে নিজে পানিতে ভুসি গুলিয়ে এক একটার মুখের সামনে গামলা নিয়ে খাওয়ায়। মানুষের নানান শখ। তুহিনের এটা হঠাৎ জেগে ওঠা এক শখ। শখটার সূত্রপাত সুন্দরবনের এক ভ্রমণের সূত্রপাত রাজনৈতিক প্রাঙ্গণ থেকে পালানো। এভাবে বলাটা অবশ্য ভুলই হচ্ছে। পালাতে তাকে বাধ্য করা হয়েছিল। যেভাবেই হোক এক রাতের মধ্যে শহর ছাড়তে হবে।
পরিচিত একজনকে সাথে নিয়ে সুন্দরবনে গিয়েছিল তুহিন। সেখানেও কড়া নিরাপত্তার কথা ভেবে তারা মেহমান হয়েছিল এক দরিদ্র দম্পতির ঘরে। ফরেস্ট অফিসার আবার তাদের দলের, তাতে সুবিধা হলো। সেবার তুহিন প্রকৃতির মায়ায় জড়ালো, বাঘারা রাজহাঁসের মায়ায় জড়ালো। নিজেই ফেরার পথে দুটো কিনে এনেছিল, পরে বিরাট পরিসরে পালন শুরু করলো। আজও তুহিন বেরিয়ে এসেছে সকাল সকাল। গত রাতের নেশাটা হুট করেই আজ রাতে ছুটে গেল। তুহিনাতে বিরক্ত হয়। তার পাশেই পলক তখন ঘুমাচ্ছিল। তুহিনের হঠাৎই কিছুটা মায়া জাগে পলকের জন্য। কিছুটা সময় ঘুমন্ত পলকের মুখ হাত হাতড়ে দেখে। আগে যেমন পলকটাকে জড়িয়ে ধরলে শান্তি পাওয়া যেত, এখন তা পাওয়া যায় না। নেশা যাকে নিয়ন্ত্রণ করে তাকে প্রেমের সুধা চেনানো বড়ই কঠিন। তুহিন নিজেই নিজের প্রেমের ধ্বংস ডাকছে, প্রতিনিয়ত ডেকে যাচ্ছে। বাড়ির গেটের বাইরে পুকুর, সেখানে চেয়ার নিয়ে বসেছে তুহিন। পরনে কালো টি শার্ট, সাথে সাদা লুঙ্গি। প্যার উপর পা তুলে সে দেখছে রাজহাঁসগুলোকে। ঘরের নাম্বারে ডায়াল করে কলিকে বলে, নিচে কপি পাঠাতো। জি মামা। রনি টনি সহ কয়েকজন এদিকটায় চলে এলো। আর রনি আর টনি মূলত তৌসিফের কাজ করে। সকাল থেকে রাত তৌসিফের পেছনেই ছুটে। আজ তারা বাড়ি ফেরেনি। রাতে নিচতলায় অফিসে ছিল, যেন মুখে নয় সত্যি অর্থেই তারা তৌসিফকে বড় ভাই মানে। বেরিয়ে যাওয়ার সময় এই ভোরে তুহিনকে দেখে এগিয়ে আসে। আশেপাশে যারা হাঁটতে বেরিয়েছিল মেইন রোড দিয়ে যাতায়াতকালে, তারাও তুহিনকে দেখে এগিয়ে আসে। একটু সুযোগ পেলে সবাই যেন কথা বলতে চায়, অথচ এই তুহিন এক আতঙ্ক বই কিছুই না। এর নামে রটে আছে সারা এলাকায় নানান বদনাম। এই খবর তুহিনও জানে, তাই তো মুচকে হাসে। যেই মানুষগুলো তার নামে তারই বদনাম জপ করে, তারাই আবার একটু সুযোগ পেলে মুখ চেনাতে এগিয়ে আসে। দুনিয়াটা তেলবাজির কারখানা। ক্ষমতাবানেরা শুধু তেল চাই, গোলামি তাদের পছন্দ। যতটা বশ্যতা স্বীকার করবে ততটাই শিখরে পৌঁছাবে। একবার যদি মুখ ফসকে সত্যি বেরিয়ে আসবে, তখন শুধু আয়ুর সংখ্যা উল্টো গুনবে। এটাই যেন এক অলিখিত নিয়ম। ফজরের নামাজ পড়ে চপ্পল পায়ে সারা বাড়ি হাঁটে তাহমিনা। ছোট্টকালের অভ্যাস, গাছপালা দেখাশোনা সহ নানান কাজ। আজকের কাজটা যেন একটু বেশি গুরুত্বপূর্ণ। চড়ুই পাখিগুলো বাড়ির পেছনের জঙ্গল থেকে আজ প্রচুর শব্দ করছে। মাঝে মধ্যে আতঙ্কিত হয়ে উড়াল দিচ্ছে। তাহমিনার ঠুটে তখন জিকির। ডান হাতটায় বাদামি রঙের একটা চকচকে তসবি। পেছন থেকে ডাক আসে, আপা। তাহমিনা জিকির শেষ করে এগিয়ে আসে উঠানে। একজন বুয়া জানালো, এলাদা আসছে আপা। বাড়ির বাইরে বসা। বুয়া চলে যেতেই তাহমিনা ঘুরে দাঁড়ালো। তুহিনকে দেখে বিড়বিড় করে কিছু বলল। তখনও জঙ্গল থেকে টাকবাক করার শব্দ আসছে। তাহমিনা তাতে বিরক্ত। এত সময় কেন লাগছে? হক বাড়িতে বিয়ের আয়োজন চলছে, আজ চলন যাবে। 2 দিন বাদে দিয়ে অনুষ্ঠান এই বাড়িতে। পৌষ সহ বাকিরাও হাতে হাতে কাজ করছে। আজ বড় চাচি যথেষ্ট শান্ত, পৌষকে এড়িয়ে যাচ্ছেন। দেখা যাবে নুন থেকে চুন খসলে তার ছেলে বরযাত্রী নিয়ে যাবে না। ছোট চাচি ডালাগুলো সব টেবিলে রেখে ডাকলেন সবাইকে। এই তোরা খেতে আয়। কেউ শুনলো না বোধ হয়। গিয়ে বাচ্চাদের টেবিলে ডাকলেন। এক একে সবাই বসলো। বড়রা খেয়ে উঠেছে আগেই। দুপুরের খাবার আজ সন্ধ্যায় খাচ্ছে এরা। ঘুম থেকে উঠে নাস্তা খেয়েছে 2টায়। এরপর হেমন্তকে হলুদ গোসল করানো হলো। সব শেষ করতে বিকেল। চাচি ভাত চটকে মুরগি দিয়ে নিতেই ইনি মিনি মুখ ঘোরালো, ওরা খাবে না। ছোট চাচি বারংবার বলেও যখন খাওয়াতে পারলো না, তখন রাগে দুটো ধমক দিল। হাতে যেন সর্বনাশ ঘটল। পুরো বাড়ি মাথায় তুলে কান্না জুড়েছে 2 বোন। চৈত্র আর জ্যৈষ্ঠ এগিয়ে শেখ বলে তুলল ওদের। ছোট চাচি গিয়ে ডাকলেন পৌষকে। পৌষ তখন ভাই বোনদের কাপড় গোছাচ্ছে। এদিকে বাসর ঘর সাজাতে মানুষ এসেছে। বাড়ির এদিকে ওদিক সামাল দিতে হিমশিম খাওয়ার উপক্রম। আত্মীয় স্বজন দিয়ে গেজ গেজ করছে যেন। ছোট চাচি অনুরোধের সুরে বললেন, পৌষ, বিচ্ছু দুটোকে একটু খাইয়ে দে না। কাজ করছি। একটু আয়, দুপুরের পর খাইনি। তাতে আমার কি, আমিও না খাওয়া। তুই আর ওরা এক হলি বল। আয় না সোনা, একটু খাইয়ে দে। আমাকে বড় ভাবি ডেকেছে। পৌষ ছেলে দুটোকে কাজ বুঝিয়ে যেতে যেতে কাঠকুঠা গলায় বলল, স্বার্থপরের দল, নিজের বাচ্চা না খেলে আমার কাছে আসে। ছোট চাচি শুনলেন, তবে কথা বাড়ালেন না। তিনি সহ এই বাড়ির
কত মানুষই তো স্বার্থপর, যারা পোষ নামক মেয়েটাকে নিজ নিজ স্বার্থে ব্যবহার করে। হাতের পর হেমন্ত, নিচে তার ভাই বোনগুলো ইনিমিনিকে কুলে নিতে চেয়েছিল, কিন্তু ওরা ভয়েই উঠবে না। বর যাত্রী বেশ আতশবাজি ফুটিয়ে যাচ্ছে বউ আনতে, পৌষের হাতে পাতা বোম। একটু পরপর এদিক ওদিক ছুড়ে দিচ্ছে ও। চৈত্র চরকি বোমাটা মাঝে ছাড়লো। হেমন্ত আগেই শাসিয়েছে, হাতের সামনে এসব করা যাবে না, হাতে উত্তেজিত হলে সমস্যা। পৌষকে দেখে বোঝার উপায় নেই খানিক সময় আগে বাসায় কি হয়েছে। হেমন্ত ওর মুখের দিকে তাকে ক্ষুদ্র শ্বাস ফেলল। আত্মীয় স্বজনদের অনেকেই বাসায়, তাদের মধ্য থেকে একজন চাচি বলেছিল, পৌষকে নিয়ে কিছুটা তাচ্ছিল্য করে বলেছিলেন, ওকে আগে বিদায় করে নিতে। কথাটা বলেছিল বড় চাচিকে, বড় চাচির আপন বোন। তিনি দেখেননি পৌষ এখানে ছিল, তাই তো বলে ফেলেছিলেন। আপদ কি সহজে বিদায় হয়? আমাদের ঘাড়ে রেখে বাপ মা খাল্লাস, এদিকে জ্বালায় মরছি আমরা। আপা 2 দিন পর সম্পত্তি নিয়ে টান দেবে, বিয়ে দিতেও কি কম খরচ? খরচটা নিশ্চিত আপনার জামাই দেবে না কাকি? পৌষের কণ্ঠ কানে যেতেই আত্মা ছুলকে উঠে বড় চাচির। এদিকে পৌষ যেন আজ প্রচুর মুডে আছে, ঝগড়া করার জন্য গলা চুলকায় তার। ঠিক যেমন কচু খেলে হয়, 2 আঙ্গুলে গলা চুলকাতে চুলকাতে পৌষ সে গেল। বড় চাচি কথা কাটাতে চাইলেন, কিন্তু ততক্ষণে ঘটনা ঘটেছে, খবর পৌঁছেছে হেমন্তের কানে। ও প্রায় সময় অবাক হয়, একজনের মা বাবা না থাকলে তারই বাবার বাড়িতে মানুষের ঠিক কতটা সাহস হলে এসব কথা বলে। পৌষটাকে মানুষ কেন দেখতে পারে না? ও কারোই বা ক্ষতি করলো? পালকিতে করে বউ নিয়ে রাত 2টা নাগাদ বাড়ি ফিরেছে হেমন্ত। ভীষণ হইচই গেল কিছুক্ষণ। দরজা আটকে রাখা থেকে শুরু করে টাকা আদায় সবই ঘটল। সবাইকে বিদায় দিয়ে হেমন্ত কঠিন স্বরে বলেছে, সোজা ঘুমাতে যাবে। কেউ বুঝে শুনলো? রাত 3টায় সবাই ভারী পোশাক বদলে দল বেঁধে এলো পৌষের ছোট্ট কুঠুরিতে। টাকা পয়সা ভাগ হচ্ছে তখন। জ্যৈষ্ঠ উঠে গিয়ে ফ্রিজ খুলে ভাজা মুরগি ওভেনে দিয়ে গরম করে নিয়ে এলো। আপার রাতে ক্ষুধা লাগে, এটা তো সবাই জানে। পাশের রুমে হেমন্ত শ্রেয়ার হাত ধরে বারান্দায় দাঁড়িয়ে। পৌষের প্রতি হেমন্ত যথেষ্ট কৃতজ্ঞ। শ্রেয়ার খারাপ লাগছিল, হেমন্ত বোঝেনি। পৌষ নাকি শ্রেয়াকে পোশাক বদলানো থেকে শুরু করে লেবুর শরবত সবটুকু করে গিয়েছে, অথচ কাউকে একটা বার বলেনি। মেয়েটা এমনই, কাউকে বলে না। ধন্যবাদ গ্রহণ করা আর কারো চোখে বড় হওয়া কোনোটাই যেন তার স্বভাবে নেই। যখন যা মন চাইবে তাই করবে। হেমন্ত শ্রেয়ার হাত ধরে নরম স্বরে বলল, তোমাকে বিয়ের আগে একটা কথা বলেছিলাম শ্রেয়া, মনে আছে? শ্রেয়া চোখে হাসে যেন উত্তর করে, হ্যাঁ তার মনে আছে। হেমন্ত অল্প হেসে বলে, ওদের সাথে আমার বয়সে পার্থক্য অনেক, বুঝলে? বড় ভাই হয়ে ওদের নিজের বাচ্চাদের মতো পেরেছি। পোস্টটা সবচাইতে ভিন্ন। ওকে দেখতে কঠিন মনে হলো, বুঝে নিতে হবে ও নারকেল, বাইরে শক্ত ভিতরে নরম। খুব ভালোবাসেন? খুব। যখন নীরব থেকে হেমন্ত শুধু বলল, আমাকে ভালোবাসার উপায় শিখাইছে। শিখে নিয়েছি আমি। তাই? আপনার বিচ্ছু বাহিনী আগেই শিখিয়েছে। হেমন্ত হেসে ফেলল, চোখের দিকে চাইল গভীর দৃষ্টি ফেলে, কিছুটা হাসফাস করে বলল, আমি কি তোমাকে ভালোবাসতে পারবো শ্রেয়া? অনুমতি হবে? শ্রেয়া লজ্জায় পড়ল, নিচ থেকে হেমন্তের বুকে মাথা রাখে। মাথার ঘুমটা সরতেই ভেজা চুলের ঘ্রাণ যেন মাতোয়ারা করে হেমন্তকে। হেমন্ত শক্ত করে বুকে জড়িয়ে চুলে নাক ডুবে রাখে। আকাশের চাঁদ তখন আলো বাড়ালো, তারা স্বভাবতই লোকে দেখলো। বিস্তর আকাশের নিচে এই প্রথম 2জন মানব মানবী বিপরীত কাউকে ছুঁয়েছে এতটা কাছ থেকে। গুমোট এক পরিবেশ চারিদিকে, চোখটা নিভু নিভু সাফিনের। তাকে চারপাশ থেকে ঘিরে আছে তারই পরিচিত ছেলে পেলে। সাফিনের হাঁটুতে হকি স্টিক দিয়ে একটা আঘাত করা হলো। জীবনের শেষ চিৎকারটুকু যেন তখন যেন দিয়ে উঠল সাফিন। তার আর্তনাদ শোনার মতো এই গোডাউনে আপাতত কেউ নেই। যারা আছে তাদের নিকট এই আর্তনাদ কষ্ট না, বরং খুব মজার। এতটাই মজার যে একজনের আঘাতের শব্দে তারা তৃপ্তি পেল না, আর একজন লোহার শিকলটা হাতে পেঁচিয়ে পিঠে আঘাত করলো। সাফিন শেষ চেষ্টাটুকু করলো তারই পরিচিত মানুষগুলোর সামনে। করুণ স্বরে কেঁদে ডেকে উঠল, আব্বা, আব্বা মাফ করে দেন, মাফ করে দেন। আমি 2টা বাচ্চা, ওগো কেউ নাই।
পল্লব পায়ের উপর পা তুলে বসে আছে। তার ডান হাতে একটা র্যাঞ্চ, মাথার ক্যাপটার দরুন চোখ দুটো দেখা যাচ্ছে না। আর না হয় তার চোখ দেখে কারো বোঝার ক্ষমতা নেই যে এতটা ঠান্ডা মাথায় এভাবে কাউকে আঘাত করা যায়। সাফিনের দেহে যখন একের পর এক আঘাত লাগছে, সে যখন খুব করে কাঁদছে, মুক্তি চাইছে, ঠিক তখনই পল্লবের ঠান্ডা স্বর শোনা গেল। ওকে স্যার। সবগুলো ছেলেপুলে সরে গেল। গোল করে অর্ধমৃত সাফিনের দেহটাকে তারা ঘিরে আছে। আচমকা হাতে থাকা রেঞ্চ দিয়ে সাফিনের মাথায় আঘাত করেও বিকট এক চিৎকার শোনা যায় গোডাউনে। পল্লব সেই সময়টায় সাফিনকে বলে ওঠে, আবার আব্বা ডাক। সাফিনের মস্তিষ্ক অল্প সাড়া দিল। সে ডাকতে চাইল আব্বা। সাথে সাথে তার মাথায় পুনরায় রেঞ্চের আঘাত। এবারে আর শব্দ হলো না। পল্লব মিনারেল ওয়াটারের বোতলটা হাতে নিয়ে সাফিনের সামান্য ফাঁকা হওয়া মুখের উপর ঢালতে লাগলো। তখনও সাফিনের চারপাশে লোকজন ভর্তি। পল্লব একটু কপাল কুঁচকে তাকালো, একটু চোখ সরে বলল, কিরে শোরের বাচ্চা, নড়ে না দেখি। একজন এগিয়ে সে হাতে হকি স্টিক দিয়ে একটু এদিক ওদিক নেড়ে চেড়ে বলল, ভাই মনে তো হয় মইরা গেছে। ধ্যাতবাল একটা, এত তেরামি মরে গেল। পল্লবের কপালে সামান্য ঘাম। ফোনটা হাতে নিয়ে ডায়াল করলো বাবার নাম্বারে। রিসিভ হতেই শুধু জানালো, আব্বা সাপিনকে মেরে ফেলছি, আমার দোষ নেই এখানে। উপস্থিত ছেলে পেলে যখন দেখলো পল্লবের কপালেই ঘাম, তখন কিছুটা ভয় যেন তারও পেল। একের পর এক কল দিতে লাগলো। তখন পল্লব এর মধ্যেই দেখলো কিছু পরিচিত মুখ এগিয়ে আসছে এখানে। তখনও পল্লব ততটাই ভয় পাচ্ছে না, কারণ তার আপন চাচা চেয়ারম্যান। সেই সাথে চাচার সাথে তার আরেকটা সম্পর্ক আছে, কেউ স্বীকার করছে না যদিও, তবু একটা সম্পর্ক আছে তাদের। তার বাবার ক্ষমতাও কম না, উমার শেখদার সহ তাদের হাতের মুঠোয়। এই গোডাউনটা মূলত ভরা বাজারের মাঝে। বাজারের পাশ কেটে একদম খোলা মাঠের বিপরীত দিকে এই গোডাউন। সারা রাত কোনো লোকজন থাকে না। ভোর হতে একে একে কাজে আসে কাঁচা বাজারের ব্যবসায়ীরা, যা বিকেল হতে শেষ হয়ে আসে। গোডাউনের দিনের বেলা পল্লব আসে না, আজই আসতে হয়েছিল। তার এই দলের লোক তার উপর বাটপাড়ি করেছিল, যা এতদিন টের পায়নি। এই পুরো বাজারের সিন্ডিকেট সামলায় পল্লব। প্রতিটা স্থায়ী অস্থায়ী দোকান থেকে চাঁদা তোলা হয়। চাচার চেয়ারম্যান হওয়ার সুযোগটা কাজে লাগায় সে। গত একটা বছর অতিরিক্ত চাঁদা আদায় করেছিল সাফিন, কিন্তু জানায়নি পল্লবকে। অথচ এই সাফিন অতি কাছের মানুষ পল্লবের। এই কাছের মানুষের বাটপাড়িটাই মানতে পারেনি পল্লব। তাই তো আজ তাকে ডেকে সুন্দর করে জিজ্ঞেস করেছিল। সুন্দর প্রশ্নের উত্তর সাফিন সুন্দরভাবে দিতে পারল না। তাই তো তার জানটা একটু কষ্ট করে বের করে আনলো পল্লব। যদিও সে বুঝতে পারেনি সাফিন এতটা তাড়াতাড়ি মারা যাবে। তখনও কেউ জানে না এই গোডাউনে কি হয়েছে। তৌসিফ তালুকদার নিজে লোক পাঠিয়ে পল্লবকে বাড়ি পৌঁছে দিয়েছে। পল্লব আসার আগে তৌসিফের সাথে হাত মিলাতে আসতে চেয়েছিল। তৌসিফ ফোনে না করছে, বুঝে বলেছে, তুমি বাসায় যাও এখন এদিকে আসাটা ঠিক হবে না, পুলিশ কেস হয়ে গিয়েছে। পল্লবের মাথা তখন কাজ করে না। বাড়ি ফিরতেই নাসেরের হাতে এক চড় খেলো। বাবার দিকে দৃষ্টি তুলে তাকাতেই নাসের গর্জে ওঠে, ফোন করতে গেলি কেন? হয়ে গিয়েছে, তুমি চাচ্চুকে বলো মন্ত্রীর সাথে যোগাযোগ করতে। নাসের রাগে কাঁপছে। পল্লব দেখলো ওর মা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলো। ঠিক মিনিটের ব্যবধানে বাড়িতে পুলিশ হাজির হলো। নাসেরের মতো ক্ষমতাবান মানুষ কিছু করতে পারল না। পল্লব আশ্চর্য হয়ে দেখলো পুলিশের হাতে স্পষ্ট ছবি। সেই ছবি ফেসবুকে সহজ ছড়িয়ে পড়েছে। কে কখন কোথায় তুললো এর উত্তর নেই। 14 জন যাদের ওই ছবিতে দেখা যাচ্ছে, তাদের মধ্যে পল্লব সহ 3 জনকে মূল আসামি করে গ্রেফতার করা হলো। নিজ বাড়ি থেকে তাকে টেনে হিচড়ে তোলা হলো জিপ গাড়িতে। নাসের মাথায় হাত দিয়ে বসে আছে। শুধু পুলিশ হলে রাতে ছেলে ঘরে আনতো, কিন্তু এখন তো পুরো ফেসবুকে ছড়িয়ে গেল সেটা। এখন কি হবে? বিপদের বন্ধুই বড় বন্ধু, চরম শত্রু তৌসিফ তখন ফোন দিয়েছে। নাসেরকে সালাম দিয়ে তৌসিফ বলল, আমি পল্লবকে সহি সালামতে বাসায় পাঠালাম নাসের ভাই, বাড়িতে আটকাতে পারলেন না? টিভি চ্যানেলের মুখটা আগে বন্ধ করান, না হয় দেশে ছড়ালে ছেলে পাবেন না। আমার তরফ থেকে পুরো সাহায্য পাবেন। তৌসিফ, শুনছি আমি।
চিন্তা করবেন না, বাচ্চা মানুষ রক্ত কথা বলবেই, আমি পাশে আছি। তৌসিফ সত্যি সত্যি পাশে থাকার মতো সবটুকু ব্যবস্থা করলো। ওমার শেখদার পর্যন্ত নাসিরের বাড়িতে হাজির। পুরো এলাকাবাসী যখন সবে জেনে গেল, তখনই রাতে খবর এলো কানে, পলককে কোর্টে তোলা হবে। এখানে সরাসরি খুনে জড়িত সে। এই কেস যে সহজে ছুটবে না তা যেন বুঝে গেল নাসির সহ বাকিরা। ঠিক তখনও তৌসিফ এক অকল্পনীয় সাহায্য করলো। নাসিরকে ফোন করে বলল, আপনার এলাকার নিম্ন শ্রেণীর লোক ভাড়া করুন, ওদের বলুন থানায় জড়ো হতে। ওরা যখন পল্লবের জামিনের জন্য আন্দোলন করবে তখন কিছুটা হলেও মামলার মোড় ঘুরবে। নাসির আরও একবার অভিভূত হলো। কাজ করানো হলো তৌসিফের কথা মতো। কিছুটা বোধহয় কাজেও দিল। নিচের অফিস কক্ষে 3 ভাই বসা, তুরা গা এলিয়ে বসা। তৌসিফের দিকে তাকিয়ে বলল, তোর মাথা যে এতটা সূক্ষ্ম তা জানতাম না। তাহলে আপনি আমাকে চেনে নিনি? মাঝখান থেকে তহিন বলল, এই কাজ কিভাবে হলো মেজু ভাই? ওরা 3টা বিশ্বাস করলো তোমাকে। তৌসিফ সামান্য হাসলো, বলল, বিপদের সময় মানুষ সবাইকেই বিশ্বাস করে। এখানে শুধু ঝোপ বুঝে কোপ মারার জন্য দক্ষ একটা হাত প্রয়োজন। সেই হাতটাও যে তোমার, তা বোকাগুলো বুঝলো না কিভাবে তুমি পল্লবকে বাড়ি পাঠিয়ে যে পুলিশে খবর দিয়েছো তাও টের পেল না। তাদের এতদিনের গোডাউন ওরা পুরো ভাঙচুর হয়েছে, অথচ ওরা ভাবছে সাধারণ জনগণ করেছে। কিন্তু এতটাও তো তুমি করালে। কিন্তু মেজু ভাই আন্দোলন করানোর বিষয়টা বুঝলাম না। ওদের কাছে আরেকটু নিজেকে বিশ্বাসযোগ্য বানালো, এই যা। তৌসিফ সামান্য হেসে ফেলল। তহিন একটু গলা পরিষ্কার করে বলল, ভাই সেলিব্রেশন হবে নাকি? তৌসিফ সায় দিল, আর অনেকে হাঁক ছেড়ে ডেকে বলল, 1 বোতল সাথে বরফ দিও। প্রতিবারের ন্যায় জি ভাই বলে রনি চলে গেল। 3 ভাই তখন মেঝেতে বসা। তহিন মাথা এলিয়ে দিল তৌসিফের কোলে। ছোট্ট তহিনটা যেন তখন বলে উঠল, মেজু ভাইয়া, আম্মু থাকলে বিরিয়ানি খাওয়াও যেত বলো, এখন শুধু সব বললেই হতো। তৌসিফ হ্যাঁ না কিছুই বলল না। তহিনটা ছোট, তাই মায়ের সাথে তার আদর ভাবটা ছিল বেশি, কিন্তু সেই আদরটা তার বিয়ের পর কিভাবে জানি একটু অন্যরকম হয়ে গেল। কিন্তু তৌসিফ তখনও মায়ের ন্যাওটায় রয়ে গেল। চোখ বন্ধ করলেও মায়ের রূপ যেন চোখে লাগে। তুরাগ গ্লাসে চুমুক দিয়ে বলল, তাইফা আপা বোধহয় আসবে এর মধ্যে। তৌসিফ চট করে তাকালো, মুখটায় হাসি ভর করলো, জিজ্ঞেস করলো, কবে? আমাকে তো জানালো না। দিন বলেনি, গতকাল কথা হলো, আসবে মনে হলো। তুহিন ততক্ষণে মেঝো ভাইয়ের কোলে মাথা দিয়ে চোখ বুজেছে। তুহিনের সাথে আজ তৌসিফের বেশ আলাপ হলো। তুহিন সতর্ক করে বলল, ওদের সাথে যেই খেলা তুই খেলেছিস সাবধানে, ওরা হারানোর জোট হয়ে একসাথে থাকছে। আমি জানি তুই একাই সিংহ। তৌসিফ কথা বলে না। তায়েফা আপা আসছে, এতে মনটা তার খুব ভালো হয়ে আছে। হক বাড়িটা বেশ গমগমে, নতুন বউ বাড়িতে, মেহমান একের পর এক লেগেই আছে। শ্রেয়া এত মানুষই অভ্যস্ত না। বাবা মা নিয়ে 3 জনের পরিবার থেকে হঠাৎ এক যৌথ পরিবারে আসায় খাপ খাওয়াতে হিমশিম খেয়ে যাচ্ছে যেন। তার মধ্যেও মেহমানের ঢল। কিন্তু এ বাড়িতে কিছু চমৎকার বিষয়ও আছে। যেমন তাকে রান্নাঘরে ঢুকতে হয় না, কোনো কাজে হাত দিতে হয় না। গতকাল সেধেই রান্নাঘরে গিয়েছিল শ্রেয়া। নতুন বউ একেবারে ঘরে থাকলে কেমন দেখায়। রান্নাঘরে ঢুকে কাজ করার কথা বলতেই শাশুড়ি ধমক দিল। পিহাকে ডেকে শ্রেয়াকে ঘরে পাঠালো। শ্রেয়া যথেষ্ট ভয় পেলেও একটু পরে তিনি লেবুর শরবত হাতে নিয়ে রুমে এসে শ্রেয়াকে দিলেন। সুন্দর করে বুঝিয়ে বললেন, কাজের জন্য সারাটা জীবন পড়ে আছে, এখন সময় ঘুরবে ফিরবে আর আরাম করবে। শ্রেয়া যেন বেশ অবাক হয়। কাজের মধ্যেও কাজ, শুধু তার নিজের কাপড় নিজে ধুতে হয়। হেমন্তের কাপড় হেমন্ত ধুয়ে ফেলে। শ্রেয়া একটু লজ্জিত বিষয়টা নিয়ে। ও দেখেছে বাড়িতে বউ আছে, বুয়াকে কাপড় নিয়ে ছাদে যেতেও দেখেছে। তাহলে হেমন্ত কেন নিজের কাপড় নিজে ধোয়? এই প্রশ্নের উত্তরটা শ্রেয়া জানে না। জিজ্ঞেস করবে ভেবেও করা হচ্ছে না। আজ 3 দিন শ্রেয়া এই বাড়িতে। সবচেয়ে চমৎকার লাগে হেমন্তের ভাই বোনগুলোকে। তার মধ্যেও পোস্টটা একটু ভিন্ন। শ্রেয়ার সাথে সে মিশতে আসেনি, অজানা এক কারণে দূরে দূরে থেকেছে। অথচ কেন জানি
শ্রেয়া নিজ থেকে গিয়েই ওর সাথে মিশলো। পোষের ছোট্ট একটা কুঠুরি আছে, সেই কুঠুরিতে রাত বিরাতে আড্ডা বসে। সেখানে নানান রকম খাবারের আয়োজন হয়, আড্ডা হয়, মজা হয়, মাঝে মধ্যে হাতাহাতিও হয়। অবাক করা বিষয়, ছোট্ট ইনিমিনিও এতে অভ্যস্ত। পোষকে দ্বিতীয় দিন শ্রেয়া জিজ্ঞেস করেছিল, ইনিমিনি তো খুব ছোট, ওরা তোমাদের সাথে এভাবে মিশলো কিভাবে? ছোট চাচার রোমান্টিক মানুষ, 2 বাচ্চা হওয়ার পর রোম্যান্সে সমস্যা হচ্ছিল, যা দিল তারা আমাদের ঘাড়ে চাপিয়ে। কুট্টি থেকে আমাদের হাতে পিঠে বড় হয়েছে, তাই মিশে গিয়েছে। কি ছোট চাচ্চু, ঠিক বলেছি না? শ্রেয়া তখন চমকে পেছনে তাকিয়েছিল। ছোট চাচা শ্বশুর যে পেছনে ছিল তাও জানতো না। ছোট চাচা কাশতে কাশতে কাটিয়ে গেলেন, আর শ্রেয়া নত মুখে বসে রইল। তা দেখেও পোষ হাসলো কতক্ষণ। মেয়েটাকে শ্রেয়া শুধু হাসতে দেখেছে, অথচ অনেকে প্রশ্নই এই কয়দিনে জমা হয়েছে তার মনে। খুব সূক্ষ্মভাবে ওর শাশুড়ি এড়িয়ে যাচ্ছে পোষকে, না চাইতেও নানান ঘটনা শ্রেয়াকে ভাবে তুলে। দরজায় ঠাক ঠাক শব্দ হতে শ্রেয়া উঠে দাঁড়ালো। পিহাকে দাঁড়িয়ে সেখানে শ্রেয়াকে দেখে বলল, ভাবি নিচে ডাকে তোমাকে, তুমি কি আসবে? যদি না আসতে চাও তাহলে আপা ব্যবস্থা করবে। মানে কি ব্যবস্থা করবে? জানি না তো, কিন্তু আপা ম্যাজিক জানে, কিছু একটা তো অবশ্যই করবে। শ্রেয়ার একটু মাথা ব্যথা হচ্ছে, তাই বলল, আজ তাহলে ম্যাজিকটা দেখাতে বললো পোষকে, আমার মাথা ব্যথা করছে একটু। পিহা দৌড়ে গেল। শ্রেয়া বিছানায় পিঠ লাগাতেই পুনরায় দরজায় টোকা পড়ল। এবারেও পিহা এসেছে। শ্রেয়াকে ঠেলে ভেতরে ঢুকতে শ্রেয়া অবাক হয়ে বলল, তোমরা কি এনেছো এগুলো? ম্যাজিক আপা পাঠিয়েছে। ওর শ্রেয়ার মাথা ব্যথা শুনে বাহিনী পাঠিয়েছে কাজে। পিহা শ্রেয়াকে শুতে বলেই ওর কপালে টিপে দিচ্ছে। মাথার কাছে 2 পাশে ইনিমিনি বসে একটু একটু করে চুল টেনে দিচ্ছে। শ্রেয়াকে অবাক করে দিয়ে একটু পর চৈত্র চা নিয়ে এলো, দিয়েই বলল, আপা পাঠিয়েছি। চৈত্র আর থাকলো না। শ্রেয়ার চোখে তখন পানি টলমল করে। হেমন্ত বাসায় নিয়ে, অথচ তার যত্নের সামান্য ত্রুটি রাখছে না হেমন্তের ভাই বোনরা। গালে জোরে একটা চর খেয়ে ঠায় দাঁড়িয়ে আছে পোষ। চরটা দিয়েছেন বড় চাচি। পোষ আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ওর বুকের দিকে 2 কাপ চা ছুঁড়ে মারল বড় চাচি। রাগে গজগজ করতে করতে বললেন, তুই কি চাস? কি চাস তুই? আমার ছেলের সংসার ভাঙবি? আয়, তুই হেমন্তকে বিয়ে করবি। মায়ের মতো রুচি খারাপ হয়েছে। আমাকে চিনিস নি? পোষ তোকে রাস্তায় নামিয়ে দেব। 1 কাপ চা তখন বাকি ছিল। পোষ নাকের পাটা ফুলিয়ে সুজা বড় চাচির মাথায় ঢেলে দিল। রাগে হিসে তেড়ে বলল, আমার মাকে টানবে না। বড় চাচি হতভম্ব হয়ে গেলেন। পৌষের চোরের মুঠি হঠাৎ খপ করে চেপে ধরতেই পৌষের মুখ দিয়ে মৃদু আর্তনাদ আসতে নিল, যা সহসায় দাঁতে দাঁত চেপে আটকে দিল পৌষ। তাকে আঘাত করা এত সোজা না, এত সহজে পৌষকে কাঁদানো যাবে না। প্রয়োজনে পৌষ কাঁদাবে সবাইকে, কিন্তু নিজে কাঁদবে না, কিছুতেই না। দাঁত চেপে শুধু বলল, চুল ছাড়ো বড় চাচি। না ছাড়লে কি করবি? বহুত কিছু করব, ছাড়ুন। বড় চাচি তখনও ছাড়লেন না। এবারে নিজের শরীর ঝাঁকে দিয়ে পোষ জুড়ে বলে উঠল, চুল ছাড়ছোস না? চুল ছাড়িয়ে পোষ রাগে থরথর করে কাঁপতে লাগলো। টেবিলের উপরে থাকা কাচের জগটা হাতে তুলে বড় চাচের উপর সবটুকু পানি ঢেলে বলল, প্রচুর গরম হয়ে গেছে, তুমি ঠান্ডা করে দিলাম। বলেই তরতর করে নিজের ঘরে চলে গেল পোষ। ঘটনার দর্শক শুধু ছোট্ট ইনিমিনি, আর কেউ না। হক বাড়িতে বৈঠক বসেছে। ড্রয়িং রুম জুড়ে নীরবতা। জমিনের সাথে পা দুটো শক্ত করে এঁটে আছে হেমন্ত। বাইরে থেকে এসেছে ঘন্টাখানিক হলো। বাড়িতে পা রাখতেই ওর কাছে ছুটে এসেছে 5 জন। ইনিমিনি থেকে আদু আর জ্যৈষ্ঠ থেকে পুরো ঘটনা শুনে হেমন্ত প্রথমেই হতবাক হয়ে গেল। এত সাধারণ একটা ঘটনা ঘিরে ওর মা যে পোষের গায়ে হাত তুলেছে, এটা বিশ্বাস করতে যেন হেমন্তের কষ্ট হচ্ছে। জ্যৈষ্ঠ যতটুকু যা বলল তাতে বোঝা গেল বাড়িতে মেহমান ছিল। স্বাভাবিক বিষয়, বিয়ে বাড়িতে মেহমানের ঢল থাকবে। শ্রেয়ার সামান্য মাথা ব্যথা থাকায় পৌষকে রুমে থাকতে বলে নিজে চায়ের মধ্যে লবণ দিয়ে গুনে গুনে 6 জন মহিলার সামনে দিয়েছে।
তারা সবাই কুটনি সমাজের চাচি। পৌষের তাদের সাথে কোনো এককালের শত্রুতা আছে, তাই লবণ দেওয়ার মতো কাজটাও করেছে। চা মুখে দেওয়ার আগেই তাদের মধ্যে সবচাইতে মোটা দেখতে চাচিটা মুখ বাঁকিয়ে বলেছিলেন, ও হেমন্তের মা পোষাই তো ছিল, বাইরে থেকে মেয়ে নিলে যে। বড় চাচির রাগের সূত্রপাত সেখান থেকে। এরপর যখন চায়ের ঘটনা ঘটল তখনও বড় চাচির সামাল দিয়েছিল, কিন্তু শেষ দিকে তাদের মাঝে একজন যখন জোর দিয়ে বলেছিলেন, বউ দেখালে না হেমন্তর মা, ডাক দাও দেখি একটু। বড় চাচি বলার আগে পৌষ বলেছিল, ভাবির মাথা ব্যথা, সকাল থেকে কেউ না কেউ দেখতে আসছে, তাই এখন একটু আরাম করছে। বউ আরাম করছে আর জি খাটছে, তাহলে বউ দিয়ে কি কাম, পোষা দিয়ে তো চলে যাচ্ছে। কটাক্ষ করে নিজেরা হাসাহাসি করলেন তারা। বেশ খানিকটা সময় বসে থেকে আরেকটু বিষাক্ততা ছড়িয়ে দিয়ে গেলেন। তারা বিদায় নিতেই বড় চাচি পৌষের সাথে জঘন্য ব্যবহার করেছে, সেই ব্যবহারের সাক্ষী দিয়েছে ইনিমিনি। বড় ভাইকে সবটুকু বলেছে, তাদের পরিপূর্ণ কথা না হওয়াতে একটু সময় লেগেছে, কিন্তু তারা মুখস্থ করে ভাইকে জানিয়েছে। হেমন্ত এখন পর্যন্ত পৌষের কাছে যায়নি, আর শ্রেয়া এই বিষয়ে এখনো কিছু জানে না। বড় চাচা হেমন্তের দিকে তাকিয়ে বললেন, কিভাবে এতক্ষণ বসে থাকবে হেমন্ত? যতক্ষণ উত্তর না পাচ্ছি। কিসের উত্তর চাইছো তুমি? বুঝেও অবুঝ শাস্তি হলে শাস্তেই পারে সবাই, আমার তাতে সমস্যা নেই। আম্মু আজ এই কাজটা কেন করেছে তার উত্তর চাই, এখনই চাই। সামনে থাকা টেবিলটায় হাত দিয়ে আঘাত করে কথাটা বলল হেমন্ত। বড় চাচি সামান্য কেঁপে উঠলেন। মাঝে সেজু চাচি বললেন, বড় ভাবি বড় মায়ের মতো, তিনি চাইলে চর থাপ্পড় মারতে পারেন, তাই বলে কি পৌষও একই কাজ করবে? ভাবিকে তো আর ছাড় দেয়নি। আপনার পিছনে কুকুর তাড়া করলে তাকে ছুড়বেন না সেজো চাচি। সেজু চাচি থতমত খেয়ে গেলেন, উত্তর করলেন না। হেমন্ত উত্তর দিল, অবশ্যই ছুড়বেন, যান বাঁচানো ফরজ কাজ, তাই বলে তো বলা যাবে না আপনি ইচ্ছে করে কুকুরকে আঘাত করেছেন। বড় চাচি তখনও একদম চুপ করে আছেন। সেজু চাচা আর ছোট চাচা সহ চুপ। বড় ভাবির নামে বিচার, তারা চাইলেও তো আর কিছু বলতে পারেন না, ভেবেচিন্তে বলতে হয়। হেমন্ত সবার মুখটা দেখলো, অতঃপর বেশ ঠান্ডা স্বরে বলল, পৌষের ভাগ বাটোয়ারা হবে, ওকে যেহেতু কেউ সহ্য করতে পারছেই না, তাহলে আপনাদের কারো কষ্ট আর বাড়াবো না। আমি যথেষ্ট কষ্ট করেছি, আপনাদের কষ্ট তো আমি বাড়াতে পারি না, তাই কষ্টের মূল কেন্দ্র উপরে ফেলবো ভাবছি। পেছনের কলোনির পুরো ভাড়া আজ থেকে পোষ পাবে, কারণ আশা করি বলতে হবে না, বাড়ি থেকে মেজো চাচুর অংশ বাদ করা হবে, পুরোটা ধরে পোষকে দিয়ে দেব। 18 বছর পার হয়েছে, ওর সব সামলাতে পারবে, আর বাকি রইল আমাদের ব্যবসা। সেখান থেকে মেজো চাচুর অংশ আলাদা করে ওই পরিমাণ টাকা পোষকে দিয়ে দেব, অথবা একেবারে বড় অংশের টাকা দিয়ে ভেজাল বিদায়। কি বলো? রোজ রোজ ঝামেলা থেকে কাহিনী একেবারে খতম। আপনাদের সবার কষ্ট লাঘব করে দিলাম। যত দ্রুত এখন থেকে পাটপাটোয়ারা হবে, তত দ্রুত ঝামেলা মিটবে। এক নাগারে কথাগুলো বলে হেমন্ত আধ গ্লাস পানি খেলো। সবার আগে সেজু চাচি বলে উঠলেন, পাগল হচ্ছ হেমন্ত? ওকে কোথায় পাঠাবে? একা থাকবে কিভাবে? ওসব চিন্তা আপনার করতে হবে না সেজু চাচি, প্রেশার বাড়াবেন না। সেজু চাচা ভাতিজার কথা বুঝলেন। পৌষটাকে তিনি আদর করেন, ভালোবাসেন, কিন্তু কেন জানি মেয়েটাকে কখনো ওভাবে আদর করাই হয় না। হেমন্তর বাবা তখন বললেন, ও একা এসব সামলাতে পারবে? ওর ভাই আছে না, ও আমার বাচ্চা, ওকে নিয়ে আমি আমার সংসার আলাদা করে ফেলবো। এবারে যেন সকলেই বোধ হারা হলো। হিনিমিনি কোথা থেকে ছুটে এসে হেমন্তের কোলে চড়ে বলল, আমিও যাবো তোমার সাথে ভাই। আমিও। আমরাও ভাই। হেমন্ত জ্যৈষ্ঠকে বলল, ওদের ঘরে নিয়ে যা। জ্যৈষ্ঠ এসে টেনে টুনে ইনিমিনিকে কোলে তুলল। ওদের নিয়ে যেতেই বড় চাচি এক প্রকার ছুটে এলেন, হেমন্তের হাত চেপে বললেন, কি বলছিস তুই হেমন্ত? কি বলেছি? তুই তুই কই যাবি? আজ বিয়ে হয়েছে, বউ আছে,
কাল বাচ্চা হবে। আমার বাচ্চা আমাদের মাঝে ভালো থাকবে না, এই পরিবেশ ওকে বাঁচতে দিবে না, তাই আগে থেকেই আলাদা হয়ে যাবে। শ্রেয়াকে বলে দিবে এখন, এই সপ্তাহে অনুষ্ঠান শেষ হতেই পোষ আর শ্রেয়া নিয়ে আলাদা হবে। কি বললি তুই? তোর বাচ্চা আমরা পারবো না, আমি ওকে বাঁচতে দিব না। হেমন্ত উঠে দাঁড়ালো, বেশ শান্তভাবে বলল, পোষ আমার বাচ্চা, ওকে যখন সামনে রাখতে পারলে না ভাই, আর বেশি আশা করে রাখলাম না। আর আব্বু, উকিল ডাকো, না হয় কাল আমি ডাকবো। হেমন্ত যেতে যেতে আবারও থামলো, মায়ের দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল, ওর গায়ে আর একটা টোকা কেউ দিবে, তার সাথে সেই মুহূর্ত থেকে আমার সম্পর্ক শেষ। পৌষের দরজার বাইরে দাঁড়িয়ে আছে হেমন্ত। দুইবার টোকা দিলেও পৌষ দরজা খুলেনি। হেমন্ত জানে পৌষ ভেতরে কাঁদছে না, হয়তো ঠিক লেগে আছে, না হয় কোনো কাজ করছে। দরজাটা আরেকবার নক করলেও পৌষ সাড়া দিল না। হেমন্ত থেকে একটু সময় দূরে দাঁড়িয়ে বাকি 5 জন। শ্রেয়া তখনও বেখবর। হেমন্তের ভেতরটা তখন অস্থির লাগে, দরজার সাথে হেলান দিয়ে ডাকে, পোষ, পোষ। উত্তর আসে না। হেমন্তের বুকটা তখন ধুকপুক করে, দরজায় ঠক ঠক শব্দ করে আবারও ডাকে, ভাইয়ের বাচ্চা, দরজাটা খোলা বাচ্চা। ভাই সারাদিন পর বাসায় এসেছি পোষ, কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? ভাই মাফ চাইছি তোর মায়ের তরফ থেকে, খোল না পোষ। ও পোষ, খোল না রে বাচ্চা, ভাই তোর পায়ে ধরে মাফ চাইবো, একটু খোল, তোকে দেখবো শুধু। কথাটা শেষ করার আগেই দরজা খুলে গেল। হেমন্তের দিকে তাকিয়ে আছে হাস্যোজ্জ্বল একখানা মুখ। ভুবন মোহিনী গোলাপের ফুলটা যেন ফুটে আছে ওই মুখটায়। হেমন্ত অপলক তাকিয়ে রইল। পুষের মুখটা ভরা মায়া, কেউ কি তা দেখে না? এই মুখের দিকে তাকিয়ে শত শত ভুল অনায়াসে ভুলা যায়। মানুষ ওকে দেখে কি বোঝে না ও যে এই বিষ বাষ্প ভর্তি পৃথিবীর বুকে এক টুকরো স্বস্তি? এই হাসিটুকু কি কারোই পরাণ জোড়ায় না? শুধু কি হেমন্তেরই এমন লাগে? পোষ থুরি বাজিয়ে বলল, কিতা? কতক্ষণ ধরে ডাকছি। হেমন্ত ভেতরে ঢুকলো, পিছু পিছু ঢুকলো তার বাহিনী। হেমন্তের মনটা চাইলেও পোষকে ঝাপটে বুকে জড়িয়ে রাখতে। তার ভেতরে প্রচুর অস্থিরতা কাজ করছে। সম্পর্কের বাধ্যতামূলক সমীকরণ এটাকে এত জটিল করেছে যে চাইলেই পোষকে জড়িয়ে ধরা যাবে না। হেমন্তের মন বলছে ওর পোষ ঠিক নেই, কিছু একটা এখনও ঠিক নেই। ওই নিষ্পাপ হাসির পেছনে কিছু তো লুকিয়ে আছে। হঠাৎ যখন ইনিমিনি পোষের বুকে লাফিয়ে উঠতে চাইল, তখনই তড়িৎ ব্যাগে ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলল পোষ। দুই বোন ডাগর আঁখি দিয়ে তাদের আপাকে দেখতেই পোষ বিরক্ত হয়ে বলল, সারাক্ষণ টিকটিকির মতো চিপকে থাকিস কেন? আমি কি দেয়াল? তোরা কি টিকটিকি? দুই বোন হাসছে, মুখে টিকটিক শব্দ করছে। পোষ হেমন্তের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, নয়া দামান ইয়ানে খিতা করো। কয় ছিল মিশালে আপা? চৈত্রের প্রশ্নে পোষ হাসল, উত্তরে বলল, যতটুকু পারা যায়। তাদের বিশাল সমাগম শুরু হলো। রাতের এক চমৎকার আয়োজন পরিকল্পনা করলো ওরা। তখন হেমন্ত পোষকে ইশারায় বাইরে ডাকে। পোষ আসা মাত্রই হেমন্ত ছোট একটা প্রশ্ন করলো, কি হয়েছে বল? বুকে যেই চা ছুঁড়েছিল ওটা সামান্য গরম ছিল, চামড়া লাল হয়ে গিয়েছে। হেমন্ত আর দাঁড়ালো না, পৌষও ঘরে ঢুকলো। আজ রাতে শ্রেয়া আর হেমন্তের জন্য তাদের শখের ছাদ ত্যাগ করবে ওরা। ভাই ভাবির জন্য ডেট প্ল্যান হচ্ছে। কিছুক্ষণ পরেই হেমন্ত হন্তদন্ত পায়ে নিজের ঘরে ঢুকে। শ্রেয়া ওকে দেখে কিছু বলার আগেই হেমন্ত ওকে একটা প্যাকেট দিয়ে শুধু বলল, এটা পোষকে দিবে, হাতে দিবে না, বুকে আঘাত পেয়েছে, একটু আস্তে ধীরে দিও। শ্রেয়া প্রশ্ন করতে গিয়েও থেমে গেল। হেমন্ত যথেষ্ট ক্লান্ত তা বোঝা যাচ্ছে। শ্রেয়া যখন যেতে পা বাড়ালো, তখনই পেছন থেকে ওর হাতটা ধরলো হেমন্ত। শ্রেয়া চেয়ে রইল ওর পানে। হেমন্ত যথেষ্ট সুন্দর একটা ছেলে, যেমন ভদ্র তেমন আচার আচরণ, এক দেখায় পছন্দ হওয়ার মতো। শ্রেয়ার হাতটা ধরা অবস্থায় হেমন্ত বলল, যদি মনে কোনোদিন কোনো প্রশ্ন জাগে তা জিজ্ঞেস করবে শ্রেয়। আমার পোষের বিষয়ে কোনোদিন মনে সংশয় রাখবে না। আজও তোমার মনে প্রশ্ন আসবে, তুমি আমাকে জিজ্ঞেস করবে, আমি উত্তর দিব। শুধু মনে রাখবে, পোষ আমার মেয়েটাকে চাচাতো বোন ভাবি না আমি, ও আমার বাচ্চা। আমার খুব ইচ্ছে ওর বাবা হওয়ার। পরের জন্ম বলে কিছু তো নেই, না হয় ওকে আমার মেয়ে হিসাবে চাইতাম। চাচাতো ভাই হয়ে কত যে আটকে গেলাম শ্রেয়,
তা তুমি বুঝবে না। শুধু মনে রাখবে তোমার স্বামীর বাচ্চা ওই পোষ আমার খুব আদরের। শ্রেয়া অপলক তাকিয়ে রইল। আশ্চর্য, ওর চোখ দুটো ভিজে উঠেছে। সকাল 9টা বাজে। বাড়ির সামনের দোকানটায় শাটার তুলেছে। লম্বা সেই শব্দে ঘুম ভেঙে গেল পৌষের। এটা রোজই হয়। বিরক্তিকর শব্দটা ঘুম ভেঙে দেয়। ভাঙা ঘুম নিয়ে উল্টে রইল পৌষ। আজ হেমন্তের অনুষ্ঠান হবে রাতে। বাড়িতে কাজ বেশি। পৌষ জানে চাইলে বেশিক্ষণ ঘুমানো যাবে না। এদিক ওদিক করে উঠবে, ঠিক তখনই হুড়মুড়িয়ে ওর ঘরে ঢুকে পিহা। পৌষ মুখ কুঁচকে তাকালো, বিরক্ত স্বরে বলল, এভাবে আসিস কেন? আমার কি প্রাইভেসি নেই? যখন যার মন চায় তখন সে এসে ঢুকে পড়ে। পিহা আবার কথা ধরে না, দ্রুত ভেতরে ঢুকে পৌষের রুমের পর্দাগুলো খুলতে খুলতে আস্তে করে বলে, আপা উঠবে না? না, শুয়ে শুয়ে আজ তোর মায়ের গীত গাইবো। কিরে, সুর মিলাবি? পিহা অসহায় দৃষ্টি ফেলে তাকালো। ও শারমুড়া ভেঙে উঠে বসলো। হাত পা ঝাড়া দিয়ে সোজা বাথরুমে চলে গেল। পিহা আবার বিছানাটা ছেড়ে দিল। বাথরুমে তখন গান গাইছে পৌষ। পিহার হাসি পেল। আপা যে কি অদ্ভুত অদ্ভুত গান গায়। পৌষ কণ্ঠে সুর ধরে রেখে বের হলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।